নমস্কার। শুভ সন্ধ্যা সকলকে। আহ, আজকে আমরা আবার ফিরে এসেছি বিনিয়োগে বসতে লক্ষ্মীর দ্বিতীয় পর্ব নিয়ে। আজকের পর্বের মূল আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো মিউচুয়াল ফান্ড এবং এসআইপি। তো বিগত এক দশক ধরে যারা আর কি টেলিভিশনের সামনে বসছেন তারা আপাতত এখন মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ এই মানে বাক্যবন্ধটি তাদের বোধহয় আমার কণ্ঠস্থ হয়ে গেছে আর কি। মানে আহ, দেশের তাবর আইকনরা যদি আপনার সামনে প্রতিটি অ্যাড ব্রেকে এসে বলেন যে মিউচুয়াল ফান্ড সহি হ্যাঁ, তাহলে মানুষ এটা সহি হ্যাঁ বলে বিশ্বাস করে নেবেন বলেই আমার মনে হয়। কিন্তু কতটা সহি, মানে এই যে একটা পুরনো প্রবাদ আছে না, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। তো কাজটা করার আগে অবশ্যই ভাববেন কেন, কিভাবে, কখন করবেন, কি কি ধরনের ফান্ড আছে আপনার মনে হয়। আমার মনে হয় এটা সাধারণ মানুষের পক্ষে জেনে রাখাটা খুব দরকারি। যারা নতুন ইনভেস্ট করছেন তাদের তো অবশ্যই জেনে রাখা দরকারি। তো আমি এরকম অনেক ইনভেস্টরকে চিনি, অনেক বিনিয়োগকারী রয়েছেন যারা দীর্ঘদিন ধরে বিনিয়োগ করার পরে এই সম্পর্কে সম্যকভাবে ওয়াকিবহাল নন। তো আমরা তাদের জন্যই বেসিক্যালি আরো এই এপিসোডটা আমরা করার একটা উদ্যোগ নিয়েছি। আমার সঙ্গে রয়েছেন কৌশিক ঘোষ। তিনি নমস্কার। তিনি শেয়ার মার্কেট সম্পর্কে কমেন্টেটর তাকে বলা যায়। তিনি এই বিষয়ে বিশেষভাবে তার অনেক দিনের অভিজ্ঞতা রয়েছে এবং তিনি আমাদের এই বিষয়ে অনেকটা আলোকপাত করতে সাহায্য করবেন। তো স্যার, আপনি আপনার কথা দিয়ে শুরু হোক। মিউচুয়াল ফান্ড কি, এটা দিয়ে আমরা শুরু নমস্কার। করি। নমস্কার। আচ্ছা, প্রথমে আমি বলে দিই, রজত, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনার চ্যানেলকে, যে আমাকে একটা সুযোগ দিয়েছেন এ, কথা বলার জন্য। ঠিক আছে। আর আরেকটা হচ্ছে, আপনাদের দর্শক যারা আছে তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাই। প্রথম এপিসোডে আমি দেখলাম অনেক ভিউ হয়েছে এবং অনেক ভালো ভালো মতামত এসছে। ঠিক আছে। এবার সেই মতামত অনুযায়ী, হ্যাঁ, আমি আজকে চেষ্টা করব ঠিক আছেটা একটু কম বলতে। ওকে। হয়তো ঠিক আছেটাকে ওকে হয়ে যাবে, তারপরের এপিসোডে হয়তো চেষ্টা করব ওকেটা কম বলতে। হুম। আর দেখুন, আপনাদের মতো তো আমরা পেশাদারী সাংবাদিক নই, তাই জন্য আপনারা জানেন কিভাবে কথা বলতে হয়, বাক্যের কিভাবে ব্যবহার করতে হয়, শব্দের ব্যবহার। আমাদের সহজ প্রচলনে আমরা অফিস অফিসে যেরকম ভাবে ব্যবহার করি, ওই জন্যই ওরকম ভাবে কথাবার্তাগুলো হয়ে গেছে। তবুও আজকে আমি আসলে চেষ্টা আমাদের যে আমাদের দর্শক যারা রয়েছেন তারা আমার মনে হয় খুব মানে পেশাদারিত্ব বিষয়টা মানে নিয়ে তারা খুব একটা ভাবিত নন। আমার মনে হয় আপনি যেরকম ভাবে ব্যাখ্যা করছেন বিষয়টি, তো তারা সেটা যথেষ্ট মানে কি বলবো, যথেষ্ট এনজয় করবেন, যথেষ্ট মানে উপভোগ করবেন বলে আমার বিশ্বাস। তো ফলে আপনার এই আনঅফিসিয়াল বা অপেশাদারি যে ব্যাপারটা সেটাকে আমরা বোধহয়, আমার মনে হয় দর্শকরা খুব পছন্দ করছে। সেরকম কমেন্টেও আমি দেখলাম বেশ কিছু। আচ্ছা, আমি প্রথমেই শুরু করি। উম, আগের আগের পর্বে আমরা কি বলেছিলাম? আগের পর্বে বলেছিলাম যে মার্কেট কি, ওঠে নামে, কখন করা উচিত অনুচিত, এইসব নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবার আমরা আসছি আজকের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড আমাদের শেয়ার মার্কেটের একটা খুব বড় অংশ। প্রতি মাসে প্রায় 25,000 কোটি থেকে 30,000 কোটি টাকা মিউচুয়াল ফান্ডে ঢোকে আপনার, আমার, আপনার দর্শকের মতো নিবেশকারীদের থেকে। তারাই পয়সাটা দেয়, টাকাটা দেয়। তাই জন্য মিউচুয়াল ফান্ড খুব গুরুত্বপূর্ণ আমাদের শেয়ার মার্কেটের জন্য এবং আমাদের অর্থনীতির জন্য। মিউচুয়াল ফান্ড হচ্ছে আপনার আয় করা, তারপর ব্যয় হলো, তারপর যে সঞ্চয় হলো, সেই সঞ্চয়ে বিনিয়োগ করার একটা প্রধান উপায় হচ্ছে মিউচুয়াল ফান্ড। যারা চাকুরি করেন তারা, পিএফ আছে, তাদের পিএফ কাটা যায়, সেটাও একটা এক রকমের বিনিয়োগ। আরেকটা হচ্ছে যেটা স্বচ্ছে, মানে স্বেচ্ছায় আপনারা করেন, সেটা অনেক উপায় আছে। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। এবার মিউচুয়াল ফান্ড হচ্ছে খুব সহজ ব্যাপার। মিউচুয়াল ফান্ড হচ্ছে, ধরে নিন আমরা 100 জন লোক আছি। 100 জন লোক, প্রতিজন আমরা 1,000 টাকা করে এক জায়গায় জমা করলাম, একজনের হাতে জমা করলাম। যার হাতে জমা করলাম সে হচ্ছে, কথিত ভাবে বলতে পারি, তাকে মিউচুয়াল ফান্ড। ঠিক আছে। পুলড ইনভেস্টমেন্ট ভেহিকল। মিউচুয়াল ফান্ড হচ্ছে পুলড ইনভেস্টমেন্ট ভেহিকল, যেখানে অনেক বিনিয়োগকারীরা নিজেদের পয়সা দেয় এবং সবাই যে একই রকম দেবে তা নয়, বিভিন্ন রকম দেয়। কেউ 1,000 দিল, কেউ 10,000 দিল, কেউ 10 লাখ দিল।
সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার যে মিউচুয়াল ফান্ডকে আমরা টাকা দিচ্ছি, সেই মিউচুয়াল ফান্ড সেই পুঁজিটাকে শেয়ার মার্কেটে বিনিয়োগ করছে। তার মানে আমি বিনিয়োগ করছি মিউচুয়াল ফান্ডকে, মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করছে শেয়ার মার্কেট। আগের পর্বে মানে আমরা কি সরাসরি বলেছি? আমাদের শেয়ার মার্কেটের হ্যাঁ, এক্সপোজার নেই, কিন্তু আমরা শেয়ার মার্কেটেই টাকা খাটাচ্ছি। হ্যাঁ। এবার কেন মিউচুয়াল ফান্ড গুরুত্বপূর্ণ, তার আগের পর্বে আমরা যেটা দেখেছিলাম যে মার্কেট কখন ওপরে যাবে, কখন ঊর্ধ্বগামী, কখন নিম্নগামী, সেটা কেউ বলতে পারে না। আগের পর্বে যদি আপনারা দেখে থাকেন, যে ইন্ডেক্স নিফটি হুম 50 থেকে 60% পড়ে গেল ধরে নিন চার হুম। পাঁচ মাসে, সেই একই ইন্ডেক্স আগামী 3 বছরে দ্বিগুণ বা ত্রিগুণ হয়ে গেল। এবার হ্যাঁ, এটাই যে, ট্রেন্ড। হুম ঠিক আছে, তো এবার আমরা তো বলতে পারবো না মার্কেট উপরে কবে যাবে নিচে কবে যাবে। এই এখন দেখুন না, বিগত 2 সপ্তাহ ধরে কোন দিন যে মার্কেট হুম উপরে যাবে আর কোন দিন যে নিচে যাবে কেউ বুঝতে পারছে না, কেউ জানেও না। হুম। তো এই পাগলামির মধ্যে তো সবার পক্ষে সম্ভব নয় যে এটা রোজ দেখা কি হচ্ছে কি হবে, কোন জায়গায় আমি ঢুকবো, কোন জায়গায় কোন দামে আমি কিনবো, সম্ভব নয়। আমাদের নিজেদের কাজ আছে, নিজেদের চাকরি আছে, দৈনন্দিন কাজকর্ম আছে, ওর মধ্যে সারাক্ষণ এই কম্পিউটারের সামনে বসে মার্কেটকে ট্র্যাক করা অসম্ভব। এবং সেই জন্যই মিউচুয়াল ফান্ড আছে। ওখানে যারা মিউচুয়াল ফান্ড যারা চালায় তারা পেশাদারি, তারা প্রফেশনাল। তাদের কাজই হচ্ছে অন্যের জমা করা টাকাটাকে মার্কেটে বিনিয়োগ করা, এবং সেটা এমন হুম ভাবে যাতে বিনিয়োগ হয় যাতে আমাদের রিটার্ন আসে এবং ওই টাকাটা না ক্ষয় হয়। হুম এবার মিউচুয়াল ফান্ড যে কি বলবো সাহি হ্যায় যে কথাটা বলে, হুম তার হুম। দুটো তিনটে কারণ আছে। একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের অনেক নিয়ম কানুন আছে, সেবি যে বডিটা আছে সে অনেক নিয়ম কানুন রেখেছে যাতে বিনিয়োগকারীর টাকা পয়সা সুরক্ষিত থাকে। হ্যাঁ, এটা মানে এই নয় যে ইনভেস্টমেন্টে আপনি রিটার্ন গ্যারান্টিড, এটা নয়। মিউচুয়াল ফান্ড কোনোদিন বলে না যে ইনভেস্টমেন্টে আপনার রিটার্ন গ্যারান্টিড। সবসময় দেখবেন ওরা প্রথমে বা শেষে বলে, বিজ্ঞাপন দিক বা কোথাও, ওরা বলে মিউচুয়াল ফান্ড ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, হুম হুম। সবসময় বলে। ঠিক আছে, একদম এবং ডিসক্লেমার সেটাই দিয়ে দেয়। সত্যি, সেটা সত্যি। হুম হুম এবার অনেক নিয়ম কানুন থাকার জন্য মিউচুয়াল ফান্ড মোটামুটি সুরক্ষিত জায়গা, যেখানে কি মানে মার্কেট ছাড়া অন্য কারণে যে আমার টাকা লস হয়ে যাবে সেটা হবে না, যে কেউ ওখান থেকে হুম চুরি করে নিয়ে পালিয়ে গেল, এটা হওয়ার হুম সম্ভাবনা অত্যন্ত কম, মানে নগণ্য। হুম এবার সেটা হচ্ছে একটা কারণ যে মিউচুয়াল ফান্ড চাহিয়ে। দ্বিতীয় কারণ হচ্ছে হুম আমি আপনি আমাদের দর্শকের অনেকেই হয়তো রোজ মার্কেটে কোন শেয়ারটা ভালো, কোন ইন্ডেক্সে কোন হুম টাকায় আমি ঢুকবো, কোন দামে কিনবো, কোন দামে বিক্রি করব, এটা আমাদের দৈনন্দিন কাজ নয়। আমরা হুম সঞ্চয় করি কেন? তো বিনিয়োগ করার জন্য। বিনিয়োগ হুম। করি কেন? ভবিষ্যতের জন্য। আমাদের ভবিষ্যতের জন্য। বিনিয়োগ করে আমার রাত্রে ঘুমটা হওয়া দরকার। না হলে হুম বিনিয়োগ আমি নিজে করলাম আর রোজ সকালে উঠে আমার বুক ধুকপুক করছে, কালকে কি ঠিক করলাম না ভুল করলাম। ঠিক হুম আছে, তো এবার এই জিনিসটাই আমি আমি কাউকে দিয়ে দিচ্ছি, এই হুম এই দায়িত্বটা, যে আপনি আমার হয়ে বিনিয়োগ করুন। কেননা হুম আপনি এই ব্যাপারে পেশাদারি, আপনি হুম প্রফেশনাল, আপনার হুম কোয়ালিফিকেশন আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনি জানেন মার্কেট কিভাবে চলে এবং মার্কেটে হুম। কি আপনার কি বলবো মানে সুযোগ আছে, আবার মার্কেটে কি মানে ডেঞ্জারও আছে, এটাও আপনি জানেন। ধরে নিন এবার মিউচুয়াল ফান্ড যে চালাচ্ছে আর আমি, আমাদের পার্থক্য কি? মিউচুয়াল ফান্ড যে চালাচ্ছে তার কাছে অনেক কিছু আছে যেটা আমার কাছে নেই। তার কাছে ডেটা আছে, তথ্য আছে, যেটা আমার কাছে সব সময় থাকে না। কেননা আমার কাছে যে তথ্য থাকে সেটা হচ্ছে যেটা ফ্রিতে আমি পাই বিভিন্ন জায়গাতে। মিউচুয়াল ফান্ড যারা চালায় তারা কিন্তু অনেক জায়গায় সাবস্ক্রাইব করে এবং ওগুলো মোটা টাকায় সাবস্ক্রাইব করতে হয় ওইসব ডেটা পাওয়ার জন্য। আচ্ছা। ওদের ওদের এমপ্লয়ি মানে ওদের যে কর্মচারী আছে তাদের মধ্যে অনেক ইকোনমিস্ট আছে, অনেকের কাজই হচ্ছে ফোরকাস্ট করা যে কোন দিকে যাওয়ার হুম। সম্ভাবনা আছে। ঠিক আছে, সেই আচ্ছা। অনুযায়ী ওরা করে, তাই জন্য ওরা পেশাদার। এই জন্যই এই দুটো কারণেই আমি বলবো মিউচুয়াল ফান্ড সাহি হয়, এই জন্যই বলে।
আচ্ছা স্যার, এই বিষয়ে আর একটা প্রশ্ন আসে। আমি একটা সময় দীর্ঘদিন আমি এই ফাইন্যান্স ক্ষেত্রে আমি কাজ করেছি, এবং আমার গ্রামে গিয়ে কাজ করার একটা অভিজ্ঞতা আছে। একদম প্রত্যন্ত গ্রাম, যেখানে মহিলারা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছেন, এবং বাড়ির পুরুষরাও তারা ছোটখাটো বিজনেসের সঙ্গে যুক্ত থাকার কারণে লোন এবং বিভিন্ন রকম মাইক্রো ফিন্যান্স যে জিনিসটা আছে সেটাকে তারা খুব ভালোভাবে আর কি দেখছিলেন। সেখানে গিয়ে দেখেছি চিট ফান্ডের ভীষণ রমরমা, প্রত্যেক মাসে 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 টাকা টাকা। তখন আমি যখন তাদেরকে এটা বোঝানোর চেষ্টা করেছিলাম, অনেককেই বোঝানোর চেষ্টা করেছিলাম যে এগুলো করবেন না, এগুলো এগুলো খুব একটা ভালো জিনিস নয়, আপনারা তার জায়গায় মিউচুয়াল ফান্ড করুন। তো স্যার, হয়তো ফান্ডই হলো। তো চিট ফান্ডের শেষেও ফান্ড, মিউচুয়াল ফান্ডের শেষেও ফান্ড, দুটো না অনেকে গুলিয়ে ফেলছে। তো আপনি তাদের জন্য কি বলতে চাইবেন এখানটা? দেখুন, এই এই বিষয়ে আলোচনা করতে গেলে তো একটা পুরো এপিসোড দরকার। কেননা এটাও ঠিক যে অনেক চিট ফান্ডে অনেক লোকের টাকা মার হুম। গেছে। এটা ঠিক, কোটি কোটি টাকা মার গেছে। সর্বনাশ করেছে। আমি ছোটবেলায় মনে আছে সঞ্চয়িতা একটা হুম হুম ঘটনা হুম। হয়েছিল, অনেক ছোট, তখন এইসব ঠিক ঠিক বুঝতাম না। ঠিক। সেটাও তো ওই একই একই সমস্যা। একই উম, সমস্যা। তারপরেও অনেকবার হয়েছে, অনেক কিছু হয়েছে, খালি পশ্চিমবঙ্গে নয়, দেশের বিভিন্ন প্রান্তে হয়েছে। বিভিন্ন রাজ্যে হয়েছে, হ্যাঁ। আবার এটাও ঠিক যে কিছু কিছু চিট ফান্ড আছে যেগুলো ভালোভাবে পরিচালনা করা হয়। হুম। এবং একটা জিনিস মনে রাখতে হবে, চিট ফান্ড কিন্তু রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আয়ত্তায় পড়ে, এবং রিজার্ভ ব্যাংক অফ আচ্ছা ইন্ডিয়া কিন্তু তাদের রেগুলেট করে। যেরকম রিজার্ভ ব্যাংক আচ্ছা। অফ ইন্ডিয়া ব্যাংকদের রেগুলেট করে, সেরকম হুম। একটা চিট ফান্ড আপনি এমনি এমনি তৈরি করতে পারেন না। হ্যাঁ, আচ্ছা। আপনি করতে পারেন, লোকালি হয়তো করলেন, সেটা হুম কেউ জানে না। হুম এবং সেখানে যারা বিনিয়োগ করছে তাদের নিজেদের রিস্কে করছে। হুম কিন্তু যদি অ্যাকচুয়াল চিটফান্ড ব্যবসা করতে হয়, সেটাও পদ্ধতি আছে, সেটা মানে ব্যবসা করার একটা পদ্ধতি আছে। তাই জন্য হুম আমি এটা বলবো না যে চিটফান্ড একদমই খারাপ, এরকম কিছু নয়, অনেক ভালো ভালো চিটফান্ড পরিচালিত হয়েছে। এবার হুম একটা জিনিস এখানে আলোচ্য হচ্ছে যে কেন এই মানুষরা চিটফান্ডে টাকা দেয়, এইটুকু হুম দেখতে হবে। হুম এটার মূলে, যেহেতু আপনি আপনি সাংবাদিক, যেহেতু আপনি ফিনান্সেও কাজ হুম করেছেন, এটার মূলে ফিনান্সিয়াল ইনক্লুশন বলে একটা জিনিস আছে। যেরকম হুম হুম ব্যাংকের ব্রাঞ্চ, আমরা শহরে থাকি, আমাদের কাছে এটিএম, ব্যাংক সবই আছে, আমরা অনলাইনে সবকিছু করতে পারছি। এবার সহজ অনেক লভ্য। জায়গায় গ্রামে আপনার ব্যাংক নেই, এটিএম নেই, সঙ্গে সঙ্গে টাকা দরকার, কি করবে? এই জিনিসগুলো কিন্তু ফিনান্সিয়াল ইনক্লুশন। কারো কাছে টাকা আছে, সে কোথায় বিনিয়োগ করবে, তার উপায়টা কি? তাকে কি কারো কাছে যেতে হবে 10 কিলোমিটার দূরে, না কেউ তার কাছে আসতে পারে? ওইখানেই ওই চিট ফান্ড, ওই যে আপনি বললেন যে প্রতিদিন 10 টাকা করে দিচ্ছে বা হ্যাঁ প্রতিদিন হ্যাঁ 100 টাকা হ্যাঁ। করে দিচ্ছে, কেউ এসে কেউ এসে কিন্তু নিয়ে যাচ্ছে, কালেকশন করে তাদের নিয়ে যাচ্ছে, তাদের হ্যাঁ। কাছেই আসছে। ঠিক আছে, হুম 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 এইটাকে বলে ফিনান্সিয়াল ইনক্লুশন। সরকার, মানে সব সরকার, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, সবাই অনেক বছর ধরে প্রচেষ্টা করছে ফিনান্সিয়াল ইনক্লুশনটাকে ভালো করার জন্য, এবং অনেক ভালো হয়েছে। হুম। যেরকম আপনার ইউপিআই, ইউপিআই হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশনের একটা বড় পদক্ষেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ডিবিটি হচ্ছে ফিনান্সিয়াল ইনক্লুশনের বড় পদক্ষেপ, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেটার জন্য অনেকের কাছে এখন ব্যাংক অ্যাকাউন্ট আছে। করোনার পর হুম যেরকম বাড়িতে যারা কাজ করে তাদের যে হুম মাইনা দেওয়া হয়, আগে আমরা ক্যাশে দিতাম, এখন অনেক সময় হুম তারাই বলে যে আমার ব্যাংকে পাঠিয়ে। হুম কেননা তারা দেখেছে যে ব্যাংকে থাকলে কি হয়, আমার হাতে যখন পয়সাটা থাকে তখন আমি খরচ করে দিই, ব্যাংকে থাকলে কি হুম একটু সুরক্ষিত থাকে, একটু জমা হয়, কোথাও একটা জমা করতে হয়। তো চিট ফান্ড এর চেয়ে মিউচুয়াল ফান্ড অনেক ভালো, নিশ্চয়ই। হুম এই সাম্প্রতিককালে এমফি, যেটা মিউচুয়াল ফান্ড একটা বডি আছে, যারা সব মিউচুয়াল হুম ফান্ড কোম্পানি নিয়ে বানানো, ওটা গভর্নমেন্ট থেকে ম্যান্ডেট আছে, সেলফ হুম রেগুলেটরি বডি বলে, তারা হুম কোন একটা ডিসিশন নিয়েছে যে তারা চিট এই মিউচুয়াল ফান্ডটাকেও, মানে কি বলবো, একদম ছোট বিনিয়োগকারীর জন্য ওটা, মানে যাতে ওরা করতে পারে সেটা ওরা সম্ভব করেছে। ওরা বলছে এখন যে আপনি 200 টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে দিতে পারেন। এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আমার মনে হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রথম পদক্ষেপ নিয়েছে এমফির সাথে, যে মিউচুয়াল ফান্ডে ওই চিট ফান্ডের মতোই আর কি, মানে একদম ছোট রকম, ঠিক আছে, 100 টাকা দিয়ে সেটা দিয়ে, বিনিয়োগ করে। হ্যাঁ,
হুম, তো হুম। আমি বলবো যে এটা একটা বড় পদক্ষেপ, এবং হুম। আশা করি এই পদক্ষেপ এর পরে আরো দেখবেন এই যারা চিট ফান্ডে দিত তারা এখন মিউচুয়াল ফান্ডে আসতে পারে। তা আমার এখানে এই ক্ষেত্রে দ্বিতীয় একটা প্রশ্ন যেটা হচ্ছে, আহ, অনেকেই জানেন না, বা মানে মিউচুয়াল ফান্ড বিনিয়োগেও ঝুঁকি রয়েছে। তো আমরা সেটা নিয়ে আলোচনা করবো, ঝুঁকি কতটা এবং কত রকমের মিউচুয়াল ফান্ড রয়েছে। তো আমি সংক্ষেপে বলি, কেননা আপনি যেটা বললেন সেটা মানে পাতার পর পাতা লেখা যায়, ঠিক আছে, কেননা নিয়ম কানুনও ওরকম। হ্যাঁ, মিউচুয়াল ঠিক। ফান্ড তিন রকমের হয়। একটাকে বলে ইকুইটি ফান্ড, যেটা শেয়ার মার্কেটে বিভিন্ন স্টক আছে, কোম্পানির শেয়ার আছে, সেগুলোতে নিবেশ করে, মানে বিনিয়োগ করে। আরেকটাকে বলে ডেট ফান্ড। ডেট ফান্ড হচ্ছে যেগুলো আপনার ধরে নিন এই গভর্নমেন্ট সিকিউরিটিজ বলে ওগুলোকে, গভর্নমেন্ট সিকিউরিটিজ মানে গিল্ট বলে। রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এরা তো সবসময় টাকা ধার করছে। হুম, এরা হুম, হুম। এরা বন্ড বন্ড রিলিজ মানে বেচে মার্কেটে। হুম, হুম, হুম। তো ওই বন্ড গুলো দিয়ে ডেট ফান্ড হয় আর কি। হ্যাঁ, ওরা একটা ইন্টারেস্ট দেয়, এবং এগুলো খুব হাইলি সিকিউর আর কি। তাই জন্য এগুলোকে গিল্ট ফান্ড। আচ্ছা, কেননা আচ্ছা। এর পেছনে হচ্ছে আপনার সরকার। সরকার মানে সোভরেন। হুম, তার মানে হুম। এটা ডিফল্ট, যেটা মানে যে হঠাৎ বন্ধ হয়ে যাবে, সরকার তো বন্ধ হতে তার কোনো পারে না। সম্ভব নেই। তাই জন্য আমার টাকা হুম, ওই হুম, দিক হুম। থেকে সুরক্ষিত। এফডির মতো আর কি। হুম, বুঝতে পারছেন তো, মানে এফডি তেও হুম, যেরকম ব্যাংক বলে আমি আমি এই আপনি যে এফডি দিলেন এই টাকাটা আপনি এত ইন্টারেস্ট নিয়ে ফেরত পাবেন, সেটার পেছনে আবার সরকার হুম, 5 লাখ টাকা অব্দি একটা ইন্স্যুরেন্স করে রেখেছে। যদি ব্যাংক হুম, বসে হুম, যায় হুম। তাহলে 5 লাখ টাকা আপনার বেঁচে যাবে, মানে ওইটুকু আপনি পাবেন। একদম, হ্যাঁ। ঠিক আছে। তো এখানে এটা হচ্ছে ডেট ফান্ড। ডেট ফান্ডে আবার ধরে নিন কোম্পানিরাও, ওরাও কোম্পানি ডিপোজিট চায়, মানে ওরাও লোন নেয়, ঠিক আছে, মার্কেট থেকে লোন নেয়। হুম। তো সেগুলো দিয়েও ডেট ফান্ড হয়। ঠিক আছে। আর তৃতীয় হচ্ছে আপনার আহ, কি বলবো এই সোনা আর রূপোর ফান্ড, যেগুলোকে কমোডিটি ফান্ড বলে, আচ্ছা। প্রেশাস মেটাল ফান্ড বলে। ঠিক আছে? হুম। এবার আচ্ছা, আচ্ছা। তিনটে তিনটে বিভিন্ন রকম আছে। ধরে নিন ইকুইটিতে আপনার ইন্ডেক্স ফান্ড আছে। ইন্ডেক্স হুম, ফান্ড মানে হচ্ছে নিফটি 50 ফান্ড। নিফটি 50 হচ্ছে হুম, হুম, 50টা কোম্পানির একটা ইন্ডেক্স, এবং সেটা একটা হুম। একটা বিভিন্ন ওয়েটেজ নিয়ে ওই নিফটি 50টা হয়। ঠিক ওই ওয়েটেজ নিয়েই ফান্ডটা হয়। ধরে নিন ওই ফান্ডটা রিলায়েন্স ইন্ডাস্ট্রির ওয়েটেজ নিফটি 50তে হচ্ছে 10% ধরে নিন। আমি হুম। একদম সহজভাবে বোঝানোর জন্যই বলছি। এই নিফটি 50 ইন্ডেক্স ফান্ডেও কিন্তু রিলায়েন্সের 10% ওয়েটেজ থাকবে, মানে আচ্ছা। অতগুলো রিলায়েন্স শেয়ার কেনা হবে ওই পুঁজিতে। হুম, 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 হুম। বুঝতে পেরেছেন? তো ইন্ডেক্স ফান্ড বিভিন্ন রকম হয়, আপনার নিফটি 50 হতে পারে, সেন্সেক্স ফান্ড হতে পারে, আবার অনেক রকম আলাদা ইন্ডেক্স আছে। ধরে নিন হুম। আপনার কনজামশন ইন্ডেক্স আছে, একটা এফএমসিজি হুম। ইন্ডেক্স আছে, একটা ইনফ্রাস্ট্রাকচার ইন্ডেক্স আছে, এরকম আছে। ঠিক আছে। এবার অনেক আছে হাইব্রিড ফান্ড। হাইব্রিড মানে হচ্ছে কিছু ডেট, কিছু ইকুইটি, কিছু সোনার উপর। ঠিক আছে। এবার এছাড়াও ওই হাইব্রিডের মধ্যেও আছে কিছু ইকুইটি ঘেঁষা, কিছু ডেট ঘেঁষা। হ্যাঁ। আবার ফ্লেক্সি ক্যাপ আছে, যেটা আপনার মার্কেট ক্যাপ অনুযায়ী লার্জ ক্যাপ বলে, যেটা হচ্ছে আপনার 50,000 কোটি টাকার ওপর মার্কেট ক্যাপ। তারপর 20,000 কোটি টাকার ওপর 50-এর নিচে হচ্ছে মিড ক্যাপ, আর তার নিচে হচ্ছে স্মল ক্যাপ। তো ওই বিভিন্ন রকম ক্যাপ ফান্ড আছে আর কি। ফ্লেক্সি ক্যাপ মানে হচ্ছে লার্জ, স্মল, মিডিয়াম সবেতেই ইনভেস্ট করতে পারে। যে এবং সেটা খালি ইন্ডেক্স ফান্ড নয়, সেটা হচ্ছে একদম নির্ধারিত কোম্পানি, ওদের বিচারে কোন কোম্পানি ভালো রিটার্ন দেবে, কোন কোম্পানি ভালো, তার কিছু। তো আচ্ছা। অনেক রকম বাহ। ফান্ড আছে। আমি সংক্ষিপ্ত হুম, ভাবে বলছি। আমি এই এই হুম, এই এই পর্বে আমি বিস্তারিত কোথায় আপনি পাবেন এইসব হুম, তথ্য, সেটাও আমি দেখিয়ে দেবো কোথায় পাবেন। এবং সেটা এমফির ওয়েবসাইট থেকেই পাবেন। একদম মানে ওখানে হুম, সহজ ভাষায় বোঝানো আছে, ইংরেজিতে আছে, হুম, কিন্তু আপনি আজকাল তো ইন্টারনেটে অনেক ভাবে আপনি ইংরেজিটাকে বাংলায় অনুবাদ করতে পারেন, কোনো সমস্যা নেই। হুম, তো মিউচুয়াল ফান্ড তিন রকম হয়: হুম, ইকুইটি, ডেট, আর প্রেশাস মেটালস মানে কমোডিটি। হুম। এই মোটামুটি এই তিনটে বলতে পারেন। এবার কথা হচ্ছে ঝুঁকি কতটা, অনেকেই জিজ্ঞেস করেন ঝুঁকি কেন, আমি কেন এফডিতে রাখবো না, আমি কেন মিউচুয়াল ফান্ড করবো, এরকম জিজ্ঞেস করেন। দেখুন, আগের পর্বে আমি একটা আমার মনে আছে একটা জিনিস বলেছিলাম। আপনি যদি হুম, একেবারে ঝুঁকি না নিতে চান, হুম, তাহলে আপনার জন্য হচ্ছে ফিক্সড ডিপোজিট, পোস্ট অফিস ডিপোজিট, ন্যাশনাল সেভিং সার্টিফিকেট,
পিপিএফ। টিপিএফ। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার জন্য। আপনি হুম যদি হুম বলেন যে আমি ঝুঁকি নেবই না, হুম ফিক্সড ডিপোজিটেও আপনি যদি হুম বলেন আমার একদম ঝুঁকি চাই না, তাহলে আপনি হুম বড় বড় ব্যাংকে করুন, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হুম বা এইচডিএফসি ব্যাংক। হুম আপনি কোঅপারেটিভ ব্যাংকে এফডি করবেন না, হুম, কারণ ওখানে রিস্ক আছে, ঠিক ঠিক। কোঅপারেটিভ ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে। ঠিক আছে, হুম এবং হয়েওছে। হুম, হয়েছে এসবি, হয়েছে। এবার দেখুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তো বন্ধ হবে না, এইটুকু আমরা জানি। মানে একদম। এরকম 3-4টা ব্যাংক আছে যাকে বলে টু বিগ টু ফেল, কোনোদিন বন্ধ হবে না, কারণ হুম, না ওটা আমাদের কোনোদিন বন্ধ অর্থনীতির হবে না। জন্য, ওগুলো আমাদের অর্থনীতির জন্য খুব মানে গুরুত্বপূর্ণ। হুম, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এগুলো হচ্ছে টু বিগ টু ফেল ব্যাংক। মানে এই ব্যাংক কোনোদিন ফেল এখন করবে না। করবে না। তা আপনি যদি একদমই রিস্ক না নিতে চান, তাহলে এফডিতে যান। কিন্তু মনে রাখতে হবে মিউচুয়াল ফান্ডে, আপনি ডেট ফান্ডেও যদি যান, যেখানে মিউচুয়াল ফান্ড কিনছে কি গভর্নমেন্ট সিকিউরিটি, সেটা হুম, সোভারেন গ্যারান্টি আছে, মানে দেশের সরকারের গ্যারেন্টি। গ্যারান্টি, সেটাতেও কিন্তু হুম রিস্ক আছে। সেটাতেও রিস্ক আছে। রিস্ক যে 0% নেই, আছে, এই নেই, এরকম কোনো মিউচুয়াল ফান্ড নেই। তাই জন্য মিউচুয়াল ফান্ডে সবসময় বলে মিউচুয়াল ফান্ডে সাবজেক্ট টু মার্কেট রিস্ক। এখন রিস্ক কতটা, ইকুইটি ফান্ডে হুম সবচেয়ে বেশি, ডেট ফান্ডে হুম, সবচেয়ে কম। সবচেয়ে কম, হ্যাঁ। একদম স্পষ্ট। আপনি মিউচুয়াল ফান্ডের, আমি দেখিয়ে দেবো, আপনি যে কোনো মিউচুয়াল ফান্ডে নিবেশ করার সময় আপনি জিজ্ঞেস হুম করতে পারেন আমাকে স্কিম ডকুমেন্ট দিন, এই ফান্ডের হুম তথ্য যেখানে আছে সেই আমাকে কাগজটা দিন। ওরা দিতে বাধ্য, আপনাকে হুম ইলেকট্রনিক ভাবে, মানে সফট কপি দিতে পারে বা হার্ড কপি দিতে পারে, দিতে বাধ্য। ওর মধ্যে নিচে একটা খুব সুন্দরভাবে একটা টেবিল করা থাকে, একটা কাঁটার মতো, হুম রিস্কোমিটার হুম, বলে। আচ্ছা। ওখানে বলা থাকে কত হাই রিস্ক, মিডিয়াম রিস্ক, লো রিস্ক, লেখাই থাকে, একদম স্পষ্ট ওরকম ভাবে থাকবে। এবং এটা হচ্ছে সেবি ম্যান্ডেট করে রেখেছে, সবাইকে দিতে হয়। ঠিক আছে, তাই জন্য রিস্ক আছে। কিন্তু এবার দেখুন রিস্ক তো সবেতেই আছে। আমি বাড়ির বাইরে বেরোলাম, রিস্ক আছে। বাড়ির ভেতরেও আছি, রিস্ক আছে। সবেতেই রিস্ক আছে। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি যে ভালো ভালো মিউচুয়াল ফান্ড হাউস আছে, যাদের অ্যাসেট হুম ম্যানেজমেন্ট কোম্পানি বলা হয়, অনেক বছর হুম ধরে তারা কাজ করছে। এবং তাদের হুম যে রাশি তারা ম্যানেজ করে, হুম হুম, লাখ লাখ কোটি টাকা ম্যানেজ করে। তো একদম একদম। এত, মানে এত লক্ষ লক্ষ লোক তাদের উপর নির্ভর করছে। এবং খালি হুম আপনার আমার মতো বিনিয়োগকারী নয়, কোম্পানিরাও মনে রাখবেন, বড় বড় কোম্পানি, তাদের ফান্ড যেগুলো প্রফিট হয়, হুম সেই হুম টাকাটা হুম, তো আর ব্যাংক অ্যাকাউন্টে ফেলে রাখে না, সেটা থেকে না। তো আয় করে। সেটা কোথায় যায়? সেটা হুম, মিউচুয়াল ফান্ডে যায়, ডেট মিউচুয়াল একদম। ফান্ডে যায়। ঠিক আছে। তো এবার ব্যাপার হচ্ছে যে আর মিউচুয়াল ফান্ডও আইপিও বা নতুন কোম্পানিতেও ইনভেস্ট করে। তাই জন্য হ্যাঁ। মিউচুয়াল ফান্ডে রিস্ক আছে বই কি, কিন্তু হুম আপনি যদি ভালো মিউচুয়াল ফান্ডে নিবেশ করেন, এবং মোটামুটি আমি বলবো যে একটু সিম্পল মিউচুয়াল ফান্ডে করেন। কেউ ধরে নিন ইন্ডেক্স ফান্ড, নিফটি ফিফটি যেরকম ভাবে চলবে, আগের বার দেখিয়েছি, নিফটি ফিফটি 2008-এ 11,000 থেকে 7,500 নেমে গেছিল। সেই 7,500 আগামী 2 বছরে 7.5 থেকে আবার 12,000-এ পৌঁছে গেছিল। তো আপনি যদি একটু লম্বা মেয়াদের জন্য ধরে রাখেন, তাহলে ইন্ডেক্স ফান্ডে আমার তো মনে হয় না খুব একটা সমস্যা হবে। হ্যাঁ, আপনার বুক ধুরুপুরু মধ্যখানে করতে পারে, যেরকম এখন করছে, হঠাৎ ধূপ করে মার্কেট পড়ে গেল 10%। আমেরিকায় দেখুন না, একদিনে যদি মার্কেট 6-7% পড়ে, ওরকম বড় দেশ, ওরকম বড় অর্থনীতি, তো এখানে তো হতেই পারে। কিন্তু আমরা জানি মার্কেট যাবে উপরে, যাবে। কেননা এটা তো নয় যে সবকিছু। আর আমি তো আগের বারও বলেছি, আপনি যদি শেয়ার মার্কেটে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে যেতে চান, একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যদি নেতিবাচক হন, তাহলে আপনি এখানে থাকতে পারবেন না, আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে। আপনাকে ঠিক। একটু ইতিবাচক হতে হবে। দেখুন আমরা সবাই তো আশায় বেঁচে আছি, মানে, একদমই একদমই তো সেই একদমই, সেই আশা ছাড়া আর কি আছে হ্যাঁ, আমাদের। তো একদম আপনি আপনি যদি একটু ইতিবাচক হন, আর আপনি যদি হুম, ভালো মিউচুয়াল ফান্ডে টাকা দেন, তাহলে আমি বলবো আপনি, মানে, আপনার চিন্তাটা একটু কম থাকবে, এইটুকু বলতে পারি। কম। আচ্ছা, এবার কথা হচ্ছে দ্বিতীয় ভাগটা আসে, এবার এসআইপি। হুম। এসআইপি কি এবং এগুলো ধরুন যারা একদম শুরু করতে চাইছে, যে আমরা যে আলোচনা করলাম 100 টাকা থেকেও বিনিয়োগ শুরু করা যায়, কিন্তু কিভাবে করব সেটা তাদের জানা নেই, কিভাবে করবেন তা।
এটা যদি একটু গাইড করে দেন। দেখুন, যারা চাকুরিজীবী তারা জানে তাদের প্রতি মাসে একটা এসআইপি হয়, সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ডে টাকা ঢোকা। ওটা আপনি হুম। মাইনেটা হাতে পাওয়ার আগেই কেটে ঢুকে যায় প্রভিডেন্ট ফান্ডে। একদম একদম। ওটাও কিন্তু একটা এসআইপি, প্রতি হুম মাসে ঢুকছে। হুম। একই রকম, মানে আপনার বেসিক আর ডি এর ওর ওপর নির্ভরশীল কত ক্যালকুলেশন হ্যাঁ হয়, হ্যাঁ। ওই জিনিসটা মাসের পর মাস ঢুকে যাচ্ছে, ওটাও কিন্তু এসআইপি। হুম এসআইপিটা ঠিক ওটাই, ওটাকে বলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। হুম। মানে একটা নিয়ম আপনি ধার্য করেছেন, সেই অনুযায়ী টাকাটা বিনিয়োগ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার সেই এসআইপিটার আপনি মাসিক করবেন, না সাপ্তাহিক করবেন, না দৈনিক করবেন, সেটা আপনার হাতে, এবং সবগুলোই করা যায়। তো ধরে নিন যেটা আপনি বললেন দিনে 100 টাকা, আপনি যে চিটফান্ডের উদাহরণ দিলেন, ওই একই জিনিস কিন্তু, খালি এখানে পার্থক্য কি? এখানে হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের মাধ্যমে করতে পারেন, অথবা হুম। অনলাইনে গিয়ে আপনি ডাইরেক্টলি একদম সোজাসুজি মিউচুয়াল ফান্ড যে ধরে নিন এইচডিএফসি এএমসি আছে, আইসিআইসিআই এএমসি আছে, কোটাক মাহিন্দ্রা আছে, পারাক পারিক আছে, অনেক আছে, জেএম ফিনান্সিয়াল, প্রচুর এরকম নাম আছে, বড় বড় নাম। হ্যাঁ, তো এসবিআই মিউচুয়াল ফান্ড আছে। তো এদের ডাইরেক্টলি ওয়েবসাইটে গিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই, খুব সহজ একদম। আর যদি আপনার মনে হয় যে না, এই ওয়েবসাইট অত বুঝি না, আমার ভয় লাগে এসব করতে, তাও সমস্যা নেই, আপনি কোনো মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছে যেতে পারেন। এবং কে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, সেটা তো ইন্টারনেটের যুগে আপনি একটা গুগল সার্চ মারলেই আপনার বাড়ির কাছে কে আছে পেয়ে যাবেন। এবং তারা পেয়ে যাবেন, রেজিস্টার্ড হ্যাঁ। মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, তাদের রেজিস্ট্রেশন হুম আছে। তা মানে তারা এমনি নয় যে আপনি হঠাৎ বললাম আমি একটা মিউচুয়াল ফান্ড, ওরকম নয়। ওদের ওদের রেজিস্ট্রেশন আছে এক একটা মিউচুয়াল ফান্ড হাউসের সাথে। ওরা কি করে, আপনার টাকাটা নেয় এবং ডাইরেক্টলি ওখানেই ওখানে ইনভেস্ট করে। মানে আপনাকে ওই যে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, ওর মধ্যে ঢালবো, ব্যাংক অ্যাকাউন্টের সাথে হুম লিঙ্ক করব, এই করব, ওই সব কাজগুলো ওরা হুম। করে দেবে আপনার জন্য। আচ্ছা আচ্ছা। ওর জন্য ওরা কমিশন পায়, ঠিক আছে? হুম কিন্তু হুম ওই ঝুট ঝামেলাটা করতে হবে না। এবং ওরা যেহেতু এই ব্যবসায় আছে, ওরাও আপনাকে বলতে পারবে, আপনি যদি জিজ্ঞেস করেন দাদা আমার এই বয়স, আমি এত টাকা দিতে চাই হুম প্রতি মাসে বা হুম প্রতিদিন বা প্রতি সপ্তাহে, আপনি কি বলেন? হুম ওদের কাজও হচ্ছে হুম আপনাকে ভালো মিউচুয়াল ফান্ড কোথায়, সেটা আপনাকে কিছু হুম অপশন দিয়ে দেবে, আপনাকে বোঝাবে যে দেখুন এটা করলে হুম। এই হয়, ওটা করলে ওই হয়, ওটাই করলে সেই হয়, এটা রিস্ক এই, এটা রিস্ক ওই। ওদের কাছে সব স্কিম ডকুমেন্ট থাকে, সবকিছু থাকে। আচ্ছা। কেননা ওরা হচ্ছে, আপনি বলতে পারেন একদিকে ওরা সেলিং এজেন্ট খালি নয়, ওরা হচ্ছে হুম এক ধরনের মানে নিবেশ করার হুম। উপদেষ্টা, মিউচুয়াল ফান্ডে আচ্ছা। নিবেশ করার উপদেষ্টা। ওদের উপদেশ, আচ্ছা। কাজ খালি বেচা নয়, ওদের কাজ হুম। হচ্ছে আপনাকে উপদেশ দেওয়া, এবং আপনি যদি কেনেন তাহলে ওরা কমিশন করে। আচ্ছা আচ্ছা। তো একটা উপায় হচ্ছে তাই, একটা উপায় হুম। হচ্ছে ডাইরেক্টলি ওয়েবসাইটে চলে যান। আরেকটা আচ্ছা। উপায় হচ্ছে আপনি এই নতুন অনলাইন ব্রোকারেজ অনেক এসে গেছে, হুম এই হুম। জিরোধা আছে, গ্রো আছে, ফায়ার্স আছে, গ্রো অ্যাঞ্জেল ওয়ান আছে। আছে, এরকম প্রচুর প্রচুর আছে। হ্যাঁ। এগুলোতে মিউচুয়াল ফান্ড আপনি ডাইরেক্টলি ইনভেস্ট করতে পারেন। আচ্ছা আচ্ছা, এর জন্য কি কোনো ডিম্যাট অ্যাকাউন্টের প্রয়োজন হ্যাঁ, হয়? তো এবার আমি বলি, আপনি যদি ডাইরেক্টলি মিউচুয়াল ফান্ড ওয়েবসাইটে যান, ঠিক হুম আছে, বা আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছে যান, বা হুম আপনি হুম যদি ডাইরেক্টলি কোনো এই হুম গ্রো বা এঞ্জেল ওয়ান বা জিরোধা থ্রু দিয়েও যান, হুম হুম। মিউচুয়াল ফান্ড করার জন্য আপনার ডিম্যাট অ্যাকাউন্টের কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা। মিউচুয়াল ফান্ডের জন্য কোনো ডিম্যাট অ্যাকাউন্ট দরকার নেই। মিউচুয়াল ফান্ডে আপনার যে অ্যাকাউন্ট আছে তাকে বলে ফোলিও। ওকে, হ্যাঁ, ফোলিও, পুরোনো হ্যাঁ। যারা ব্যাংকে কর্মচারী আছে তারা ফোলিও কথাটা খুব ভালো বোঝে। তো হুম ফোলিও, ওই ফোলিওটা ইলেকট্রনিক, বাট হুম। ওখানেই আপনার সবকিছু, ওখানে আপনার ডিটেলস, আচ্ছা আচ্ছা। এবং ওটা তো ইলেকট্রনিক, তাই কোনো ব্যাপার নয়। আচ্ছা, মানে জিনিসটা অনেক সহজতর আর কি। হ্যাঁ, তো আচ্ছা। তিন ভাবে আপনি করতে পারেন হুম। এসআইপি। একটা হচ্ছে আচ্ছা। ডাইরেক্ট করতে পারেন, একটা যে হুম এএমসি যে আছে মানে মিউচুয়াল ফান্ড হাউস, হুম তাদের ওয়েবসাইটে গিয়ে ডাইরেক্টলি করতে পারেন। একটা আপনি ডিস্ট্রিবিউটরকে বলতে পারেন। হুম। আর আরেকটা হচ্ছে আপনি এই কিছু ব্রোকার আছে অনলাইন। সফটওয়্যার। হ্যাঁ, এবার একটা জিনিস আমি বলে দিই, হুম দু রকম মিউচুয়াল ফান্ড আছে নিবেশ করা। আমি তো আগে বলেছি ইকুইটি, ডেট আর প্রেশাস মেটালস, ওটা নয়। হুম আপনি দুভাবে নিবেশ করতে পারেন। আপনি যদি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের থ্রু দিয়ে যান, তাহলে হুম। ওটা হয় রেগুলার ফান্ড। আচ্ছা আচ্ছা। আর আপনি যদি নিজে কেনেন,
এই মানে যে ডিরেক্ট। মিউচুয়াল ফান্ড ওয়েবসাইট, হ্যাঁ, হ্যাঁ। বা এই ব্রোকার গুলো থ্রু দিয়ে, ওগুলো হচ্ছে হুম। ডিরেক্ট। এইটা আচ্ছা। মনে রাখবেন, আপনি কিছু ব্যাংক আছে, বড় বড় ব্যাংক, হুম। তাদেরও এএমসি আছে, যেরকম এইচডিএফসি এএমসি, কোটাক এএমসি, আইসিআইসি এএমসি, এদেরও কিন্তু আপনি করতে পারেন, এরাও এজেন্ট। কিন্তু এদের এখানে খালি, যতদূর আমার মনে আছে, এদের এখানে খালি রেগুলার মিউচুয়াল ফান্ডের অপশনটাই দেওয়া থাকে। রেগুলার আর ডিরেক্টের পার্থক্য কি? রেগুলার, ধরে নিন একই মিউচুয়াল ফান্ড, কিন্তু সেম হুম। মিউচুয়াল ফান্ড, ধরে হুম। নিন, আমি আমি উদাহরণের জন্য বলছি, কারণ এটা একটা মিউচুয়াল ফান্ড যেখানে আমি নিজের পয়সা, আমি প্রতিদিন আমি এসআইপি করি, পারাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। ঠিক আছে? এবার পারাক দু রকম ওর দেখবেন ফান্ড আছে, একটা ডিরেক্ট, একটা রেগুলার। ডিরেক্টের দাম যদি ধরে নিন 90 টাকা হয়, রেগুলারের এখন দাম হচ্ছে 88 টাকা। এই পার্থক্যটা কেন? এই পার্থক্যটা হচ্ছে রেগুলারের আর ডিরেক্টের যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে কমিশন, যেটা ওই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরকে দেওয়া হয়। তা আপনি যখন ডিরেক্ট করছেন, তখন আপনি কমিশন দেবেন না, আপনি 90 টাকা। এবং অ্যামফির ওয়েবসাইট আমি কিছুক্ষণ পরেই দেখিয়ে দেবো, হুম। ওখানে লেখা আছে হুম। ডিরেক্ট ফান্ড উইল গিভ ইউ, ডিরেক্ট ফান্ড আপনাকে রেগুলার ফান্ডের চেয়ে বেশি রিটার্ন দেবে, লেখাই আছে ওখানে। আচ্ছা। আচ্ছা। কিন্তু এবার আপনি প্রশ্ন করবেন, তাহলে লোকে কেন রেগুলার করে? ওটাই বললাম, অনেকে ভয় পায়, আমি ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবো কিভাবে, এই করব ওই করব, আমি তো বুঝি না, আমাকে একটু বুঝিয়ে দিন। সেই যে সেই সার্ভিসটা আপনাকে যে দিচ্ছে, সেটার জন্য তো পয়সা, মানে তার তো ফিজ আছে, ওটাকেই কমিশন বলে। বুঝতে পারছেন তো? এই প্রসেসটাকে ছোটবেলায় সহজ আমাদের, করে করার জন্য হ্যাঁ, এটা করে আর কি। এবার দেখুন, ছোটবেলায় আমাদের সবার মনে আছে, এখনো আছে, পাড়ার ইন্স্যুরেন্স কাকু, হুম। কোনো এক কাকু আছে পাড়ায়, তিনি ইন্স্যুরেন্স এলআইসির এজেন্ট। উনি তো কমিশন পান, তার তো আয় হচ্ছে কমিশনের। একদমই। হ্যাঁ, একদমই। তো সে তো, উনি তো কাজ করছেন, উনি তো বাড়ি এসে আপনাকে বোঝাচ্ছেন কি হচ্ছে, তারপর ওই অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে দিচ্ছেন, সব ডকুমেন্ট করছেন, তারপর পলিসিটা যখন হুম। আসছে, তারপর হুম। পলিসির জন্য কিছু প্রশ্ন থাকলে সেটারও উত্তর দিচ্ছেন। এইসব কাজের জন্যই তো উনি কমিশন পান। ঠিক ওরকম ভাবে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কমিশন পান। এবার আপনি যদি নিজে মানে যদি সার্ভিসের করতে পারেন, হ্যাঁ, পরিপ্রেক্ষিতে তারা কমিশন পায়। এবার আপনি যদি নিজে করতে পারেন, আপনি কনফিডেন্ট আমি করে নেবো, তাহলে আপনি ডিরেক্টে যান, আপনি, আপনার তো কমিশন দেওয়ার দরকার নেই। একদম। একদম। তাই ভালো খারাপ কোনোটাই নয়, হুম। যেটা যার জন্য প্রযোজ্য। এবার আপনি মনে করছেন আমি এই ঝুট ঝামেলায় যেতে চাই না, কেউ আমার জন্য করে দিক, তো রেগুলার আছে। আর আপনি বলছেন আমি নিজেই করবো, তার ডিরেক্ট আছে। আচ্ছা, এবার আর একটা প্রশ্ন যেটা খুব মানে মানুষ করেই থাকেন যারা বিনিয়োগ করছেন, বিশেষ করে নতুন বিনিয়োগকারীরা, যে কোন মিউচুয়াল ফান্ডে করব বিনিয়োগ সেটা তারা অনেকেই বুঝতে পারে না। অনেক মিউচুয়াল ফান্ড আছে, প্রচুর, মানে সেটা অগণিত মিউচুয়াল ফান্ড আছে, কিন্তু কোন মিউচুয়াল ফান্ডে আমরা বিনিয়োগ করব, করা উচিত, মানে শুরুটা কি, স্টেপিং স্টোন কিরকম, তো সেটা নিয়ে আর কি অনেকেই জানতে চান, তো সেটা নিয়ে একটুখানি যদি আলোকপাত করেন। মজার কথা হচ্ছে, আমরা নিজেদের টাকা যখন আমরা বিনিয়োগ করতে স্যার চাই। আরেকবার স্টার্ট এক করবেন, মিনিট, এই জায়গাটা কেটে হ্যাঁ, গেছিল। হ্যাঁ, হ্যাঁ, আরেকবার এক স্টার্ট মিনিট, করবেন, ঠিক আছে? এক মিনিট দাঁড়াও, 1 মিনিট, আমি ইন্টারনেট কানেকশনটা একটু চেঞ্জ করে নিচ্ছি, তাহলে হ্যাঁ, এবার সুবিধা। কানেকশন ভালো আছে, এবার ঠিকঠাক আছে। আচ্ছা, এবার শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা, এবার আমি প্রথমেই বলি, নিজের টাকা আমরা বিনিয়োগ করব, অথচ আমরা সব সময় চাই কেউ একটা আমাকে একটা টোটকা দিয়ে দিক। কেউ একটা বলল এই মিউচুয়াল ফান্ড ভালো, এই শেয়ারটা ভালো, সঙ্গে সঙ্গে কিনে নিলাম। যদি টাকা পয়সার ব্যাপার অতই সহজ হতো, তাহলে তো এত পড়াশোনা করতে হতো না টাকা পয়সা ম্যানেজ করার জন্য, তাই না? পেশাদারি ঠিক। এত ইনভেস্টমেন্ট, যারা এই বিনিয়োগ করছে, এত পেশাদারি লোক দরকার নেই। হুম। তা আমি আমি বলবো, যেহেতু এটা আপনার টাকা, একটু একটু পড়াশোনা করুন, একটু। আর যদি সেটা মনে হয় আপনি করতে পারবেন না, বা আপনার সময় নেই, বা অনেকের হয় আমার ইন্টারেস্ট নেই, কিন্তু আমাকে তো রাখতে হবে, তাহলে আপনি মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের কাছে যান। তাকে যত প্রশ্ন করবেন, সে আপনার প্রশ্নের উত্তর দিতে বাধ্য, কেননা সেই জন্যই সে কমিশন পাচ্ছে। হুম। ঠিক আছে? তো আমি বলবো যে আপনি নিজে পড়াশোনা করুন। এরকম কেউ বলতে পারবে না যে এই ফান্ডটাই ভালো।
এইটুকু বলতে পারবে হ্যাঁ বিগত 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর এই ফান্ড কত রিটার্ন দিয়েছে। কিন্তু মিউচুয়াল ফান্ড নিজেই তার নিচে লিখে দেয়, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক, পাস্ট পারফরমেন্স ইজ নো গ্যারান্টি ফর ফিউচার পারফরমেন্স। তার মানে কি, রিস্ক আছে, কিন্তু আমরা মানুষ, আমরা দেখি ও আচ্ছা এ তো 15 বছর ধরে ভালো রিটার্ন দিয়েছে, তার মানে খুব যে খারাপ রিটার্ন দেবে ভবিষ্যতে সেটা চান্স কম। এই ভরসাতে দেখুন সবকিছু হচ্ছে ভরসা, এই ভরসাতেই লোকে তখন ইনভেস্ট করে। তাই জন্য এই কোথায় এই সব তথ্য পাবেন আমি দেখিয়ে দেবো, এই হয়ে যাক আমি লাস্টে একদম দেখিয়ে দেবো, নাহলে মধ্যখানে দেখাতে গিয়ে ওই ব্রেক হয়ে যায়। আপনি জিজ্ঞেস করেন একদম লাস্টে আমি দেখিয়ে দেবো, তাহলে বুঝে যাবে আপনার দর্শক কোথায় দেখতে হবে। ওকে, তাহলে আরেকটা বিষয় আসে। ধরুন, অনেকেই যেটা হয়, শুরু করতে চান কিন্তু শুরু করতে পারেন না। মানে নানা কারণেই পারেন না। অনেকে অজ্ঞতার কারণে পারেন না, অনেকে অনিচ্ছার কারণে পারেন না, অনেকে সদিচ্ছার অভাব থাকে। তো এই ব্যাপারটা হচ্ছে অনেকে শুরু করতে করতে লেট হয়ে যায়। ধরুন, একজন 25 বছর বয়সে শুরু করেন, কেউ 35 বছর বয়সে শুরু করেন, কেউ 40-এ গিয়ে শুরু করেন। তো ধরুন, যিনি তাড়াতাড়ি শুরু করছেন আর যিনি লেটে শুরু করছেন, বয়স ভিত্তিক ভাবে তাদের তো অনেকটা গ্যাপ থেকে যাচ্ছে। তো তারা কি ধরনের, মানে ধরুন যারা একদম ইয়াং এজে স্টার্ট করছেন তারা কি ধরনের ফান্ড নির্বাচন করতে পারেন, যারা একটু বেশি বয়সে শুরু করছেন তারা কি ধরনের ফান্ড নির্বাচন করতে রিস্ক প্রোফাইল বলে একটা জিনিস আছে বিনিয়োগের। রিস্ক প্রোফাইল মানে হচ্ছে আপনি কত রিস্ক নিতে পারেন। এবার আপনার বয়স যদি কম হয় তাহলে সাধারণ বুদ্ধিতে বলে আপনি বেশি রিস্ক নিতে পারেন। তার কারণ হচ্ছে ধরে নিন আপনি কম বয়সে হয়তো বিয়ে করেননি। হুম, হুম। আপনি যদি 25 বছর বয়স হন, আপনার বয়স 25, আপনার বয়স 35, আপনার বয়স 45, আর আপনার বয়স 55, চারটে বয়স নিলাম, চারটেতে কিন্তু রিস্ক প্রোফাইল একদম আলাদা। যিনি 55 বছর বয়স তিনি কিন্তু এখন যেটাকে বলে রিটায়ারমেন্ট, অবসর প্রাপ্তি, সেটার কাছে চলে এসেছেন। তাকে চিন্তা করতে হবে ভবিষ্যতে আরো 20 বছর আমার সংগৃহীত পুঁজি সেটা দিয়ে আমি কিভাবে চালাবো। যিনি 25 বছর বয়স, তার কর্মজীবন এখন শুরু হচ্ছে, তার মাথায় বোঝা কম, ঠিক। সে এখন চিন্তা করবে আমার আয় কি করে বাড়াবো। ঠিক। অদ্ভুত ব্যাপার হচ্ছে যখন আমি কর্মজীবন শুরু করছি হুম, তখন আমার আয় বাড়ানোর চিন্তার সাথেও আমার হুম, এই চিন্তাটা করা উচিত যে 30 বছর পরে কি হবে। সমস্যাটা হচ্ছে কেউ চিন্তা করে না, কেননা ওই সময় আপনার বয়স কম, আপনি ভাবেন জীবনটা তো অনেক পড়ে আছে। এরকম হুম, করতে করতে 10 বছর, 10 বছর, 10 বছর যত যেতে থাকে তখন তখন আস্তে আস্তে কি বলবো মানে বোধটা আসে যে ভবিষ্যতে কি হবে। তাই জন্য অনেক ক্ষেত্রেই দেখা গেছে কম বয়সে নিবেশ করাটা বা বিনিয়োগ করাটা শুরু করা উচিত, কিন্তু অনেকে করে না, কেননা হাতে তখন টাকা পয়সা আসছে, তখন খরচা হয়ে যাচ্ছে। ঠিক। এই এটা কিনবো, ওটা কিনবো, ওখানে যাব, ওখানে এখানে খাবো, এগুলো। আমি বলছি না এগুলো বন্ধ করে দিন, কিন্তু এইটুকু মনে রাখবেন আপনি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন ভবিষ্যতে আপনার ততই ভালো পুঁজি হবে, এবং তখন 55 বছর বয়সে আপনার চিন্তাটা অনেক কম হবে। যদি ধরে ঠিক। নিন আপনি বিনিয়োগ শুরু করেন 40 বছর বয়সে, তখন কিন্তু 55 বছর বয়সে আপনার চিন্তা তখনও আছে যে কি করে একদম। চলবে। এবং তার প্রধান কারণ হচ্ছে মুদ্রাস্ফীতি। আজকে যেটা 100 টাকার দাম সেটা কিন্তু ভবিষ্যতে 200 টাকার দাম হয়ে যাবে। উল্টো ভাবে দেখতে গেলে আজকে যে জিনিসটা আমি 100 টাকায় কিনতে পারছি, ভবিষ্যতে ওই জিনিসটা আমি পুরোটা কিনতে পারবো না, অর্ধেক কিনতে পারবো। ঠিক। তো মুদ্রাস্ফীতির জন্য একটা জিনিস মনে রাখতে হবে, আপনি যত তাড়াতাড়ি পারবেন বিনিয়োগ শুরু করুন। তাই জন্য কেউ যদি বলে আজকে এখনো পর্যন্ত করিনি, কখন করব, এখনো পর্যন্ত হুম, যদি না করে থাকেন তাহলে আজকেই শুরু করুন। ঠিক। The শুভশ্রী best সিং। time to the best time to start is today. If হুম, not today, it was yesterday. ঠিক। ঠিক। তো এবার ধরুন, এই যে আপনি যে এজ গ্রুপ গুলো বললেন, 25, 35, 45, 55,
তো তাদের গ্রুপে আপনার কি মনে হয় কোন ধরনের ফান্ডে বেশি বিনিয়োগ করা উচিত? যত কম বয়স হবে আপনি রিস্ক বেশি নিতে পারেন। তো আপনার অ্যাগ্রেসিভ ফান্ড বলে ওগুলোকে। হুম অ্যাগ্রেসিভ মানে ইকুইটি এক্সপোজার বেশি। যত হুম বয়স বেশি হবে আপনার রিস্ক প্রোফাইল কমে যায়। তখন হুম ওরা বলে কনজারভেটিভ। কনজারভেটিভ মানে হুম। হচ্ছে ওখানে ইকুইটি কম, ডেট বেশি। ডেট বেশি, হ্যাঁ। এবং এটার যে একটা ফর্মুলা আছে, সেটা হুম আমাদের এনপিএস, ন্যাশনাল পেনশন স্কিম, ওরা একটা তৈরি করে রেখেছে। আমি বলবো না যে খালি ওটাই ফলো করুন, কিন্তু হুম। এটা অনেক বিশেষজ্ঞ মিলে ভেবে চিন্তে এটাকে তৈরি করেছে। এবং ওটারও আচ্ছা। তথ্য কোথায় পাবেন ওই লিঙ্কটাও আমি দেখিয়ে দেবো, আপনাকেও দিয়ে দেবো, আপনি আপনার ডিসক্রিপশনেও দিয়ে দিতে পারেন। তাহলে পরে আপনার দর্শকেরা ওখানে ক্লিক করে গিয়ে দেখে নিতে পারবে। একদম একদম একদম। আচ্ছা, আমরা পর্বের প্রায় শেষ দিকে চলে এসেছি। আহ এবার একটা জ্বলন্ত প্রশ্ন, মানে যেটা দিয়ে আর কি শেষ করবো আর কি। তো অনেকেই মানে বলছেন আর কি, বিশেষ করে যে আপনি যেরকম বললেন যে একজন সার্টিফাইড ডাক্তার একজন হাতুড়ে ডাক্তারের মধ্যে তফাৎ, যে ধরুন বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে দেখে এটা ভালো ওটা ভালো দুম করে বিনিয়োগ করে দিচ্ছে বা কিনে ফেলছে। তো এরকম অনেকেই বলছে কোটি টাকার ফান্ড করা কোনো ব্যাপার নয়, মানে খুব খুব নাকি সহজ বিষয়টা। তো এটা আমি বলতে পারবো না কতটা সহজ। এরকম একটা অনেকেরই ধারণা আছে যে মিউচুয়াল ফান্ডে আমি শুরু করা মানেই আমার হয়ে গেল, আমি কোটিপতি হয়ে গেল, এরকম ব্যাপার। যদি সত্যি কেউ কোটিপতি হতে চান, সেক্ষেত্রে ধরুন আমরা যদি এটা একটা একটা জাস্ট ধরে নেওয়ার খাতিরে আমরা যদি বলি, কেউ ধরুন 25 বছর বয়সে বিনিয়োগ শুরু করলেন, তিনি মাসিক কত টাকা করে বিনিয়োগ করলে, কত বছর ধরে বিনিয়োগ করলে তিনি একটা মডারেট কোটি টাকার ফান্ড তিনি তৈরি করতে পারেন? ধরে নিন, ধরে নিন আমি মাসে 1,000 টাকা বিনিয়োগ করছি। খুব সিম্পল, একদম ক্যালকুলেটর পাওয়া যায় অনলাইনে। আপনি মাসে 1,000 টাকা করছেন, আপনার আনুমানিক ইনভেস্টমেন্ট রিটার্ন, যেরকম এফডি হলে ধরে নিন 7%। আমি সব প্রি ট্যাক্স বলছি, মানে আয়করের আগে কথা বলছি। এফডি হলে 7%, ইকুইটি হলে হয়তো আপনি 10-12% নেবেন। সেই ফর্মুলাতে যদি ওটা করে নেন, তাহলে আপনাকে বলে দেবে যে কত টাকা করলে কত তাড়াতাড়ি আপনি 1 কোটি পৌঁছাবেন, 5 কোটি পৌঁছাবেন, 10 কোটি পৌঁছাবেন। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু খালি গণিত, এটা অঙ্ক। বাস্তবে আপনি যে প্রতি মাসে ওই একইভাবে নিবেশ করে যাবেন, বিনিয়োগ করে যাবেন, হুম হুম। ওটা কিন্তু ওটাকে বলে ডিসিপ্লিন। আচ্ছা। ওই জিনিসটা কিন্তু অনেকের থাকে না। হুম এবং অনেকেই এই সোশ্যাল মিডিয়াটা দেখে ভাবে, আপনি ঠিকই বলেছেন, যে এরা তো বলছে মিউচুয়াল ফান্ডে দিলে বা নিবেশ করলে বা বিনিয়োগ করলে, স্টক মার্কেটে টাকা দিলে হুড়ুর করে টাকা বেড়ে যায়। কোনো কিছু হুড়ুর হুম করে হুম বাড়ে না। হুম একটা গাছ আপনি লাগালেন, সেটা বড় হবে, তারপর তো ফল দেবে। ঠিক ওইভাবেই, এবার ধরে নিন, আমি বলছি, উদাহরণ দিচ্ছি, বিভিন্ন রকম গাছ আছে। এবার কলা গাছে আপনার যে কলাটা হচ্ছে, সেটা ধরে নিন 6 মাসে কলা পাচ্ছেন। আম গাছে বছরে একবার পাচ্ছেন। বিভিন্ন ঠিক। রকম গাছে বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম সময় লাগে। ঠিক ওরকম ঠিক। ভাবেই স্টক মার্কেট, কিন্তু হুম সময় লাগবে, সময় দিতে হবে আপনাকে। আগের বারও বলেছিলাম, টাইমিং ইন দ্য মার্কেট না টাইম ইন দ্য মার্কেট। আপনি মার্কেটে ধরে রাখুন, ভালো জিনিস কিনুন, ধরে রাখুন। আপনাকে যদি বিচারও না করেন যে ভালো দামে কিনেছি না কিনিনি, সেটাও যদি হুম না করে থাকেন, হতেই পারে আপনি হুম যদি অক্টোবরে আমাদের নিফটি ফিফটির কোনো ফান্ড কিনতেন, তখন নিফটি হুম চূড়ান্ত একদম 26,000-এ চলছে, আজকে 22-23 হাজারে হুম। আছে। তো আপনি 22-23 হাজার। এখন আপনি লসে আছেন। হুম। কিন্তু পেছনে যতবার দেখেছি যে মার্কেট পড়েছে, ততবার দেখেছি যে যতই পড়ুক, আবার উঠে তারপর গেছে। আগামী 2-3 বছরে মার্কেট তার অনেক উপরে চলে গেছে। তো হুম ধরে রাখতে হবে, এইটুকু মনে রাখতে হবে যে সময় সাপেক্ষ। কেউ যদি বলে যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তা সে মানে জেনে শুনে হয়তো বলছেন, বাট আমি বলবো যে সেটা আইদার তুক্কা, নয়তো সে হুম মিথ্যে কথা বলছে। মানে একদম স্পষ্ট আমি বলছি, হুম কেউ হুম যদি প্রমিস করে, কেউ যদি বলে এখানে দিন, টাকা এত হয়ে যাবে, হুম। গণিতে দেখিয়ে দেবে, বাস্তবে কি হবে? কেননা কেউ জানে না আজকে মার্কেট এখানে, কালকে কোথায় থাকবে, কেউ জানে না। ঠিক ঠিক ঠিক। তাই জন্য একটা ডিসিপ্লিন দরকার মার্কেট। দেখুন, যে ফুটবল, রোজ সকালে ফুটবল খেলতে যায়, সে কি হুম। মানে ড্রেস পরে, বুট পরে সঙ্গে সঙ্গে মাঠে নেমে যায় না? তার আগে ওয়ার্ম আপ করে, মাসল স্ট্রেচ করে। ঠিক। না হলে কি খেলতে গিয়ে হঠাৎ খিঁচ ধরে গেল, ব্যাস চোট হয়ে গেল, লেগে যাবে। চোট লেগে যাবে। হুম
তাই না? তো ওই একই ব্যাপার আপনাকে, এই যে এখনই আমি ঝাঁপ দিয়ে দিলাম একদম সাঁতারু হয়ে গেলাম, ওরকম কোনোদিন কোনো কিছুতেই হয় না। যদি তাই হতো তাহলে তো কেন আমি আর আপনি আজকে এই আলোচ্য বিষয়েতে আহ, মানে এত সময় দিচ্ছি? সবাই করে নিত। সমস্যাটা হচ্ছে আমাদের আমাদের যে মস্তিষ্ক আছে, আমাদের যে বুদ্ধি, বুদ্ধি বলবো না, ব্রেন, বুদ্ধিটা তো হচ্ছে একটা মানে অন্য জিনিস। ব্রেনে আমাদের কি হয়, আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, মানে এখনই খুশি হয়ে যাচ্ছি। তাই জন্যই কি হয় দেখুন, ধরে নিন আহ যেটাকে বলে কিছু একটা ভাল লাগছে না, এটা কিন্তু খেয়ে আসি, এটা একটু কিনে নিই, এটাকে বলে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন। আমাদের জগৎটাই এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন হয়ে গেছে। তাই আমরা সবসময় খুঁজি তাড়াতাড়ি, কখন তাড়াতাড়ি। ভালো জিনিস তাড়াতাড়ি হয় না, হতে পারে না। ঠিক। তাই জন্য এইটুকু মনে রাখতে হবে। আপনি যতই সোশ্যাল মিডিয়া দেখুন, সবাই বলছে হ্যাঁ ক্যালকুলেশন একদম পারফেক্ট, গণিতে বসে যাবে, কোনো সমস্যা নেই। হুম, আপনি ক্যালকুলেটর, আমি ওটাও লিঙ্ক দিয়ে দেবো, আপনি কোথায় ক্যালকুলেটর করতে পারেন। আপনি করুন না, যত ইচ্ছা আপনি ক্যালকুলেট করুন। বাস্তবে কিন্তু ওইটুকু ক্যালকুলেটরে দেখাবে আপনি 5 বছরে, সোজা হিসেব হচ্ছে আপনার আপনার টাকাটা দ্বিগুণ কিভাবে হয়। ওটাকে বলে রুল অফ 72। ঠিক আছে? হুম, রুল অফ 72 হচ্ছে 72 নিচে 72 কে ভাগ করুন ইন্টারেস্ট রেট দিয়ে। ধরি আপনার ইন্টারেস্ট রেট 60% হয়, 72 ডিভাইডেড বাই 7, মানে 10 বছরে আপনার টাকা হুম। দ্বিগুণ হবে, যেটা এফডি আচ্ছা। দেয়। ওকে। সেটাই 7-এর জায়গায় যদি 15 হলো, তাহলে 5 বছরে। 5 বছর। বুঝতে পারছেন তো? রাইট, রাইট, রাইট। এবার যদি 1 বছরে আপনার টাকা দ্বিগুণ হতে হয়, তাহলে আপনার, না সেটা লটারি, লাক। অনেকে সেটা উদাহরণ দেয়, সাধারণত। আমি আমি এই শেয়ারটা 2 বছর আগে কিনেছিলাম এই এত হুম, দামে, এখন এটা 3 গুণ হয়ে গেছে। হুম, যখন 2 বছর আগে কিনেছিল ওই দামে, হুম। তখন বুকের পাটা লেগেছিল কেনার জন্য। কেনার কারণ জন্য ওই ওইটা এমন অবস্থায় ছিল, তখন সবাই ভাবছিল যে এ কি হবে কি হবে কি হবে। ওই বুকের পাটাটা আছে আপনার কাছে, রিস্ক নেওয়ার ক্ষমতাটা আছে, তাহলে করুন, ভেবে চিন্তে করুন। কিন্তু বুকের সেটাই। পাটা দরকার। আর এখন লোকে বলবে 3 বছরে আমার টাকা 3 গুণ হয়ে গেছে। 3 বছর হুম, আগে যখন নিয়েছিল তখন ও কিন্তু চুপ ছিল, কাউকে বলতে পারছে না। তখন লোকে হাসবে, আরে এখানে কেন ঢেলেছেন টাকা, তাই না? হুম। তো এই জিনিসগুলো ঠিক। মনে রাখতে হবে, সময় লাগবে। আপনি যদি চান যে 2 বছরে আমি কোটিপতি হয়ে যাব, তাহলে আপনার ওই পুঁজিটাও ওরকম হতে হবে, 2 বছরে কোটিপতি। হ্যাঁ। তা ঠিক আপনি তাই। ধরে নিন 90 লাখ দিয়ে শুরু করলেন, তাহলে হয়তো 2 বছরে হুম। ইন্টারেস্টে আপনি কোটিপতি হলেন, উদাহরণ দিলাম। ঠিক, আপনি যদি ঠিক। 1 লাখ দিয়ে শুরু করেন, বলে 2 বছরে আমি কোটিপতি হব, আমার কাছে আমার কাছে ওই জিনিস নেই, আমি জানি না। যদি জানতাম তাহলে আমি আমি নিজেই হয়ে যেতাম। একদম, একদম। তো আবার সেই আমরা শেষ করার আগে সেই নোটটা দিয়ে শেষ করছি। এবং শেষ করার আগে আপনি যেগুলো বলছিলেন, যে যে ধরনের ওয়েবসাইটের কথা বলছিলেন, সেই হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক আমি গুলো একটু যদি আপনি দেখিয়ে একটু। দিই, একটু দেখিয়ে দিই নিশ্চয়ই, তাহলে। নিশ্চয়ই। হ্যাঁ, নিশ্চয়ই, তাহলে সব প্রত্যেক দর্শকের খুব সুবিধা হবে। আচ্ছা এবার দেখতে পাচ্ছেন? আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার দেখুন ওপরে কি লেখা আছে, amfiindia.com, amfindia.com। হ্যাঁ। ইনভেস্টর কর্নার। হুম। এই ইনভেস্টর কর্নারে আপনার সব পাবেন। এখানে নলেজ সেন্টার আছে, নলেজ সেন্টারে ঠিক দেখুন আছে। সব আছে, ইন্ট্রোডাকশন, টাইপস, এক্সপেন্স রেশিও কি বলে, রিস্ক হুম, কি, মিথস অ্যান্ড ফ্যাক্টস, নেট অ্যাসেট ভ্যালু, কি রকম মিউচুয়াল ফান্ড হয়, অ্যাডভান্টেজ কি, হিস্ট্রি, ডাইরেক্ট প্ল্যান কি, রেগুলার হুম। ডাইরেক্টের কথা বললাম, হ্যাঁ। কিভাবে ভ্যালুটা ক্যালকুলেট হয়, ট্যাক্স কত, সব এর মধ্যে আছে। এবার এতে আরেকটা জায়গা আছে, ইনভেস্টর সেন্টার। হুম, এখানে লেখা আছে কিভাবে বিনিয়োগ করবেন, হুম। আপনার কেওয়াইসিটা কি, কিভাবে টাকাটা বের করবেন, কিভাবে এসআইপি করবেন, সব এর আচ্ছা। মধ্যে আছে। ঠিক আছে? এবার তৃতীয় ট্যাবটা হচ্ছে অনলাইন সেন্টার। হুম। এখানে সব এই যে লোকেট এএমসি ব্রাঞ্চ, ইনভেস্ট হুম। অনলাইন ইন মিউচুয়াল ফান্ড, ঠিক আছে, আচ্ছা। লোকেট এমএফ ডিস্ট্রিবিউটর, সব আছে এর হুম, মধ্যে। হুম, ঠিক আছে? এবার হুম, হুম। দেখুন আরেকটা আছে, এটা ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। অ্যাওয়ারনেস প্রোগ্রাম। হলো বেশ। নলেজ সেন্টার, ইনভেস্টমেন্ট সেন্টার, অনলাইন ইনভেস্টার অ্যাওয়ারনেস প্রোগ্রাম, এটা এমফি। ঠিক এটা আছে। লিঙ্ক আমি আপনাকে পাঠিয়ে দেবো, আপনি নিচে দিয়ে দেবেন, তাহলে
ওই লোকজনের অসুবিধা হবে না। একদম। হ্যাঁ, এর মধ্যে বেশ, আপনি, আমাদের অবশ্যই আমাদের ডেসক্রিপশনে। হ্যাঁ, আপনি ডেসক্রিপশনে দিয়ে দেবেন, তাহলে সুবিধা হবে। এবার এটা আমি হুম শেয়ার করা বন্ধ হুম করে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে ওই হুম যেটা বলেছিলেন কোন বয়সে কিভাবে মানে বিনিয়োগ করা হয়, ওই ক্যালকুলেটর। ফর্মুলাটা আমি বলেছিলাম হুম হুম এনপিএস এর, হুম। সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে, আমি আমি ডাইরেক্টলি এটা মানে ডকুমেন্ট খুলেছে, তাই জন্য উপরের লিঙ্কটা এরকম ভাবেই পাঠিয়ে দেবো। এটা হুম হচ্ছে ওই এনপিএস এর একটা কোম্পানি, যেটা এনএসডিএল, হুম যেটা এনএসডিএল, মানে এনএসডিএল আর সিডিএসএল আছে। হুম। যত সিডিএস। যত বিনিয়োগকারীদের তথ্য সব ওদের কাছে থাকে ইলেকট্রনিক ফর্মে। হুম হুম এই যে এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এখানে পুরো বর্ণনা করা আছে, ইনভেস্টমেন্ট অপশন আন্ডার এনপিএস, এগুলো সব আছে। এবার দেখুন, এর মধ্যে হুম। 3 রকম অ্যাসেট ক্যাটাগরি আছে: হ্যাঁ। ইকুইটি, গভর্নমেন্ট সিকিউরিটি, হুম। কর্পোরেট বন্ড। ঠিক আছে, আচ্ছা। টিয়ার 1, টিয়ার 2। হুম টিয়ার 1 হচ্ছে আপনার, টিয়ার 1 বা টিয়ার 2 তে করতে পারেন। এর মধ্যে সরকারি বেসরকারি হুম যারা কর্মচারী তাদের জন্য আছে। হুম মোদ্দা কথা হচ্ছে, এই নিচে যাচ্ছি এবার, হুম অটো চয়েস লাইফ সাইকেল ফান্ড, এখানে লেখা আছে কোন বয়সে কিরকম করবেন। ঠিক আছে, এবার দেখুন, আচ্ছা আচ্ছা। LC75 হচ্ছে অ্যাগ্রেসিভ লাইফ সাইকেল ফান্ড। হুম এটা এনপিএস এর ফান্ডের বর্ণনা করছে, কিন্তু হুম হুম হুম। ঠিক এই একটা যে ফর্মুলা আছে, এটা আপনি বয়স অনুযায়ী আপনি দেখতে পারেন আর কি। যেটা আচ্ছা। আপনি জিজ্ঞেস করলেন না, কিরকম মিউচুয়াল ফান্ড কোন হুম বয়সে হুম হুম। করবে। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। দেখুন, 35 বছর অবধি বলছে অ্যাসেট ক্লাস ই, ই মানে ইকুইটি, হুম 75% আপনি ইকুইটিতে রাখবেন। সি হুম হচ্ছে কর্পোরেট ডেট, মানে হুম কোম্পানিদের ডেট, মানে ওই ডেট মিউচুয়াল হুম। ফান্ডে। আর 15% হ্যাঁ। হচ্ছে আপনার গভর্নমেন্ট সিকিউরিটি। এবার গভর্নমেন্ট দেখুন, স্কিম। বয়স যত বাড়ছে ইকুইটি কমছে আর ডেট বাড়ছে। হুম। ঠিক আছে, এটা ঠিক হচ্ছে অ্যাগ্রেসিভ। ঠিক। এবার ধরে নিন আপনার বয়স 25, আপনি তাও হুম ভাবছেন আমার অত রিস্ক দরকার নেই, মডারেট, হুম। দেখবেন ইকুইটিটা কম, অন্যগুলো একটু বেশি, অন্যগুলো বেশি, ঠিক। আর কনজারভেটিভ। এবার হুম দেখুন, কনজারভেটিভ এর ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি তো বলছি আপনার বয়স কম থাকলে আপনি কনজারভেটিভে গিয়ে আপনার লাভ হবে না। মানে আপনি যত কম বয়স তত বেশি রিস্ক নিতে পারেন, তবুও এরা কনজারভেটিভ দিয়ে দিয়েছে বয়স অনুযায়ী কিভাবে ইকুইটি, গভর্নমেন্ট ডেট আর কর্পোরেট ডেটে করবে। হুম তো এই লিঙ্কটাও পাঠিয়ে দেবো। এটা এটা হচ্ছে এনপিএস এর যে হুম। ফান্ড গুলো আছে তার জন্য। হ্যাঁ। কিন্তু এটা একটা আচ্ছা। কি বলবো, এটা একটা বেঞ্চমার্ক। এটা সহজভাবেই আপনি নিজের মিউচুয়াল ফান্ড যখন নিবেশ করেন, আহ, এটা ব্যবহার করতে পারেন। ঠিক। মানে প্রত্যেকে, মানে যারা নতুন বিনিয়োগ করছেন তাদের ক্ষেত্রে খুবই সুবিধাজনক হবে আর কি। হ্যাঁ, একদম। তারা বুঝে নিয়ে করতে পারবে। হ্যাঁ, হুম। একদম। হ্যাঁ, এবং এবং আমি এই যে এগুলো হচ্ছে এই 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 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরা পেনশন ফান্ড গুলো করে। ওই 3 রকম ওরা আচ্ছা। পেনশন ফান্ড দেয়, ওই লাইফ হুম। সাইকেল অনুযায়ী আর কি। আপনার আচ্ছা আচ্ছা। অ্যাগ্রেসিভ, মডারেট আর কনজারভেটিভ। হুম। ঠিক আছে, এবার ঠিক আছে। এই ব্যাপারে ঠিক হুম এই ফর্মুলাতে আপনি নিজের মিউচুয়াল ফান্ডও করতে পারেন। ধরে নিন আপনার ঠিক। বয়স 25, হুম আপনি 1000 টাকা মাসে করবেন ধরে নিন। তো হুম হুম হাজারের মধ্যে 75%, মানে 750 টাকা আপনি একটা ইকুইটি ফান্ডে দিন। হ্যাঁ, আর হুম। বাকি 25% আপনি ওই ডেট ফান্ডে দিন। ঠিক। আপনার বয়স ধরে নিন 45, আপনি এখন শুরু করবেন, আপনি ইকুইটি হুম। ফান্ডে 35% দিন আর বাকিগুলোতে ডেটে দিন। এটা এগ্রেসিভ। ঠিক। হ্যাঁ, তো এই লিঙ্কটাও আপনাকে আমি পাঠিয়ে দেবো, আপনি ডেসক্রিপশনে দিয়ে দেবেন, তাহলে আহ, অবশ্যই। লোকের সুবিধা হবে। আর ঠিক আর ঠিক। যদি দর্শকের কোনো প্রশ্ন থাকে, কমেন্ট দেখে, হুম তাহলে নিশ্চয়ই মানে আমার প্রচেষ্টা থাকবে তার সদুত্তর দেওয়া। আহ, এবং তো আমার মনে হয় পাবলিকলি অ্যাভেলেবল ইনফরমেশন যত আছে, তাতে আপনি হুম। নিজেই সদুত্তরটা পেয়ে যাবেন। তবুও আমি বলবো, ঠিক। শেষমেশ মনে রাখবেন, মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট ইজ সাবজেক্ট টু মার্কেট রিস্ক। প্লিজ ঠিক। কনসাল্ট ইয়োর অ্যাডভাইজার, ইনভেস্টমেন্ট হুম অ্যাডভাইজার হোক বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হোক। প্লিজ কনসাল্ট দেম বিফোর টেকিং এনি ডিসিশন। আহ, আর ট্যাক্সের ব্যাপারে হচ্ছে, এর মধ্যে কি আয়কর লাগবে বা না লাগবে, সেটা অবশ্যই আপনি আপনার যে আয়কর আপনার আহ, উপদেষ্টা, তার সাথে একবার কথা হুম। বলবেন। নিশ্চয়ই। তাহলে শেষ করার আগে আপনার কথা দিয়ে শেষ করি। এটা হচ্ছে হাতুড়ে ডাক্তার আর একজন সার্টিফাইড এমবিবিএস ডক্টর
আপনি কার কাছে যাওয়া পছন্দ করবেন সেটা আপনার উপরে, যে আপনি সোশ্যাল মিডিয়া দেখে বিনিয়োগ করবেন, না আপনি একজন প্রপার যিনি অ্যাডভাইস করেন, যিনি দীর্ঘদিন ধরে এই বিনিয়োগের সঙ্গে যুক্ত আছেন, তার কথা শুনে আপনি বিনিয়োগ করবেন। ওই যে আবার শুরু থেকেই বলতাম, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো কাজটা করার আগে অবশ্যই ভাবুন এবং ভেবে বিনিয়োগ করুন, ভবিষ্যতে সুরক্ষিত থাকুন। আজকে আপাতত এই পর্যন্তই। আবার আমরা পরবর্তী পর্বে ফিরে আসবো বিনিয়োগে বসতে লক্ষ্মীর তৃতীয় পর্ব। নমস্কার। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।